আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজ আমরা ইংরেজি গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের বিভিন্ন রূপ, অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব কি, এবং টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, টু বি ভার্ব কখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, টু হ্যাভ ভার্ব কখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, টু ডু ভার্ব বাক্যে কিভাবে প্রয়োগ করতে হয় এবং টু ডু ভার্বের প্রয়োজন কেন, এগুলো সব বিস্তারিত ভাবে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব এই ক্লাসে, এবং অত্যন্ত সহজ পদ্ধতিতে আলোচনা করব যাতে আপনাদের কাছে এই পাঠটি অত্যন্ত সহজ হয়ে যায়। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আমি কথা দিতে পারি, আজকের এই ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে ভার্ব সম্পর্কে এক্সপার্ট হয়ে উঠবেন ইনশাআল্লাহ। চলুন আমরা ভার্ব নিয়ে আলোচনা করি। ভার্ব বিস্তারিত আলোচনা করার আগে আমাদের জানা প্রয়োজন আসলে ভার্ব কাকে বলে। যে সব ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া বোঝায় তাকে মূলত ভার্ব বলে। ভার্ব মূলত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব একাই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, আবার অনেক সময় অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে। আই ওয়াক, আমি হাঁটি, এই বাক্যটিতে ওয়াক একাই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। আবার আমি হাঁটছি, আই এম ওয়াকিং, আমি হাঁটছি, এই বাক্যটিতে অর্থ প্রকাশের জন্য অক্সিলারি ভার্বের সাহায্য নিয়েছে। তাহলে আমরা দেখলাম যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব বা অক্সিলারি ভার্ব যাই বলি, একাই অনেক সময় বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, আবার অনেক সময় অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে। প্রিন্সিপাল ভার্বের বিভিন্ন রূপ আছে যেগুলো বিভিন্ন সময় বা অবস্থায় ব্যবহৃত হয়। সাধারণত প্রিন্সিপাল ভার্বের 5টি রূপ থাকে। যেমন আমরা এই 5টি রূপ একাধারে প্রথমত দেখার চেষ্টা করি এবং পরবর্তীতে এই 5টি রূপ কোন সময় কোন রূপটি ব্যবহৃত হয় এটা আমরা দেখব ইনশাআল্লাহ। ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম অথবা B1 ওয়াক, B2 ভার্বের পাস্ট ফর্ম ওয়াক, B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াক, B4 ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্মটাই হচ্ছে বি ফর্ম ওয়াকিং, B5 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যুক্ত ফর্মটাই হচ্ছে B5। আবার গো দিয়ে দেখি, গো B1, ওয়েন্ট B2, B3 হচ্ছে গান, B4 গোয়িং, B5 গোস। এখন প্রত্যেকটি ব্যবহার দেখব আমরা। B1 মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনে এবং ফিউচার ইনডিফিনিট টেন্স গঠনে কাজে লাগে। যেমন আই ওয়াক, আমি হাঁটি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এটা সাবজেক্টের পরে ভার্বের B1 বসছে, সলিড ফর্মটা বসছে, এর সাথে এস বা এস যুক্ত হয়নি। কিন্তু এখন আমার এই যে B5 ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লাগে এবং B1 ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে কোন সময় কোনটা ব্যবহৃত হয় আমরা এটা জানার আগে আমাদের পার্সন জানার দরকার। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই এবং সেকেন্ড পার্সন ইউ। আই, উই এবং ইউ বাদে পৃথিবীতে যা আছে সবকিছুই থার্ড পার্সন। এই পার্সন গুলোর মধ্যে যে কোনো পার্সন যদি একক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সিঙ্গুলার, আর একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন প্লুরাল। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয় তখন তারপরে কি হয়, B5 ব্যবহৃত হয় অর্থাৎ ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। এবং যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না থাকে অন্য সব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনে ওয়াক ব্যবহৃত হয় এবং ফিউচার ইনডিফিনিট টেন্স গঠনেও B1 ব্যবহৃত হয়। তখন শেল বা উইল এর পরে B1টা বসে। যেমন আই উইল ওয়াক, আমি হাঁটবো, এই জায়গায় সাবজেক্টের পরে উইল বসছে, তারপরে ওয়াক ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। B2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মটা শুধু একমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স গঠনে কাজে লাগবে, অন্য সব ক্ষেত্রে কাজে লাগবে না। যেমন আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। আবার যদি এই ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম দিয়ে করি, ওয়েন্ট দিয়ে করি, তখন হবে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। B3 দুইটা ক্ষেত্রে কাজে লাগে, এক সকল পারফেক্ট টেন্স গঠনে এবং সকল প্যাসিভ ভয়েসে। এখন যদি এই B3 দ্বারা বোঝায় পারফেক্টলি অর্থাৎ সঠিকভাবে নিখুঁতভাবে যদি কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকে বোঝাতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ
শুড হ্যাভ এরপরে B3 বসে। B1 এর সাথে আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ B4 ব্যবহৃত হয় সকল কন্টিনিউয়াস টেন্স গঠনে। তাহলে আমরা দেখলাম যে B1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স গঠনে কাজে লাগে, এবং B5টা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কাজে লাগে শুধু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে। আর B2 ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনিট টেন্স গঠনে, আর B3 ব্যবহৃত হয় সকল পারফেক্ট টেন্স গঠনে এবং প্যাসিভ ভয়েসে, এবং B4 ব্যবহৃত হয় সকল কন্টিনিউয়াস টেন্স গঠনে, অর্থাৎ এটা টু বি ভার্বের পরে ব্যবহৃত হয়। এখন আমরা আলোচনা করব অক্সিলিয়ারি ভার্ব নিয়ে। অক্সিলিয়ারি ভার্ব মূলত দুই প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারিকে আবার তিন ভাগে ভাগ করা যায়, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। এখন আমরা টু বি ভার্ব নিয়ে আলোচনা করব। টু বি ভার্ব এম ইজ আর, প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে ওয়াজ ওয়ার এবং পাস্ট পার্টিসিপল ফর্মে বিন, এবং এই 4 নম্বর ফর্ম বিং, শ্যাল বি, উইল বি, এটা ফিউচার ফর্মে আছে। এখন এই টু বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কখন ব্যবহৃত হয় এবং অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কখন ব্যবহৃত হয় তা আমরা দেখব। এম ইজ আর, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্মটা যদি সেন্টেন্সে একা বসে তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। দেখি তখন বাক্যে প্রয়োগ করে দেখি কি হয়। আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই জায়গায় এই বাক্যে কিন্তু অন্য কোনো ভার্ব বসেনি। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই টু বি ভার্ব যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসে তখন কিন্তু এরপরে B4 অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব বসে। যেমন আই ওয়াজ দেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল সেখানে ছিলাম। এই বাক্যে ওয়াজ ছাড়া অন্য কিছু কিন্তু বসেনি, অর্থাৎ এটা মূল ভার্ব হিসেবে বসছে এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যখন এইভাবে বলি আই ওয়াজ রিডিং ইয়েস্টারডে, আমি গতকাল পড়তেছিলাম, তখন এটা কিন্তু কন্টিনিউয়াস। অর্থাৎ টু বি ভার্বের পরে B4 আসলেই তখন এটা কন্টিনিউয়াস হয়ে যায়। যদি প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত ভার্বটা বসে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি পাস্ট এর সাথে থাকে তখন এটা আইএনজি যুক্ত ফর্ম থাকে তার পাস্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার শ্যাল বি, উইল বি পরে যদি আবার আইএনজি যুক্ত ভার্ব থাকে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আর যদি এগুলোর পরে B4 না বসে তখন এইগুলো কি হয়ে যায়, এম ইজ আর থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং ওয়াজ ওয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং শ্যাল বি, উইল বি থাকলে বুঝতে হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা টু হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করি। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ এটা প্রেজেন্ট ফর্মে বসে, এবং হ্যাড পাস্ট ফর্মে, আবার হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্মে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এটা ফিউচার এ বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, টু হ্যাভ ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসতে পারে এবং মূল ভার্ব হিসেবে বসতে পারে। যদি এগুলোর পরে B3 বসে তাহলে বুঝতে হবে যে এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে, এবং যদি এগুলোর পরে B3 না বসে তখন বুঝতে হবে এটা মূল ভার্ব হিসেবে বসছে। যদি এই প্রেজেন্ট ফর্মটা যদি কোনো বাক্যে একা বসে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট ফর্মটা যদি একা বসে কোনো সেন্টেন্সে তাহলে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অর্থাৎ শ্যাল ফিউচারে প্রতিনিধিত্ব করে, এবং শ্যালের পরে বা উইলের পরে যদি B1 থাকে তখন বুঝতে হয় এটা ফিউচার ইনডিফিনিট, এবং শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যদি কোনো বাক্যে একা বসে তাহলে বুঝতে হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে বসছে। আর এইগুলোর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 থাকে তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট টেন্স। তাহলে আমরা এগুলো বাক্যে প্রয়োগ করে দেখি। আই হ্যাভ আ ক্যাট, আমার একটা বিড়াল আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে আর কি নাই, ভার্বের অন্য কোনো ভার্ব নেই, অর্থাৎ ভার্বের B3 নেই, এই জন্য এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এই হ্যাভটা কি মূল ভার্ব হিসেবে বসছে, মূল ভার্বের, তাও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে। এখন এটাকে যদি এইভাবে লিখে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তাহলে এই হ্যাভটা কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে। অর্থাৎ এই টু হ্যাভ ভার্ব যখন একা বসে তখন এটা মূল ভার্ব হিসেবে বসে, আর যখন এটা এরপরে B3 বসে তখন বুঝতে হবে এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে। অর্থাৎ প্রেজেন্ট যদি হ্যাভ, হ্যাজ একা বসে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট টেন্সে যদি হ্যাড একা বসে তাহলে পাস্ট ইনডিফিনিট, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ একা বসলে ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং এগুলোর পরে B3 থাকলে পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা টু ডু ভার্ব নিয়ে আলোচনা করি। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, এই
এই জায়গায় অনেকের বিভিন্ন সমস্যা হয়, অর্থাৎ ডু ভার্বটা যে অক্সিলারি ভার্ব এটা বোঝায় অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। আমরা জানি যে 12 প্রকার টেন্সের মধ্যে প্রায় 2 প্রকার টেন্স ছাড়া, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স ছাড়া সকল প্রকার টেন্সে অক্সিলারি ভার্ব থাকে। মাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। কিন্তু যদি এগুলো আমাদের নেগেটিভ করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় তখন কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব অবশ্যই প্রয়োগ করতে হবে। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে টু ডু ভার্ব এর ব্যবহার শিখি। টু ডু ভার্বের আবার আরেকটি নাম আছে, যেমন ডামি অক্সিলারি। বাক্যে প্রয়োগ করলে আমরা এর সঠিক ব্যবহারটা দেখতে পারবো। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন এমন হয়, এ বি মানে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব যাই বলো, তারপর প্লাস অবজেক্ট থাকে, তারপর এক্সটেনশন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। নেগেটিভ সেন্টেন্স হয় তখন সাবজেক্ট প্লাস এ বি অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এমন আকারে থাকে। এখন আমরা দেখি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে। এই জায়গায় কিন্তু অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ অক্সিলারি ভার্বটারে যদি আমরা নিয়ম অনুসারে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, নিয়ম অনুসারে অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলে এবং পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে এটা হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার সময় হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটাকে যদি আমি অক্সিলারি ভার্বের পরে শুধু একটা নট দিয়ে দিই তখন কি হয়ে যায়, এটা নেগেটিভ হয়ে যায়। কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সমস্যা। আমাদের কি ওই জায়গায় কিন্তু অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে। যদি আমাদের ইন্টারোগেটিভ করতে হয় এবং নেগেটিভ করতে হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে গঠন অনুসারে। অক্সিলারি ভার্ব আনার কোনো বিকল্প নেই। অর্থাৎ এই ডামি অক্সিলারি হচ্ছে এমন একটা অক্সিলারি যার অস্তিত্ব নেই, কিন্তু প্রয়োজনে তাকে কি করতে হবে, আবিষ্কার করতে হবে, অর্থাৎ প্রয়োজনে তাকে আনতে হবে, তার অস্তিত্ব দিতে হবে। এটাই হচ্ছে মূলত ডামি অক্সিলারি। অর্থাৎ এই ডামি অক্সিলারি হচ্ছে ডু, ডাজ, ডিড। তাহলে এই ডু, ডাজ, ডিড কোনটা কোন সময় কাজে লাগবে, যদি এর মধ্যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা কিন্তু একেবারে বেস ফর্ম। আমরা একটু আগে যে ভার্বের রূপ শিখলাম B1, B2, B3, B4, B5, এর মধ্যে B1 আছে, একেবারে সলিড ফর্ম বেস ফর্মটা আছে, এটা প্লে। এই প্লে এটা এই জন্য এই ভার্বের প্রেজেন্ট ফর্ম 1 নম্বর ফর্মটা যখন থাকে তখন আমাদের কি করতে হবে, ডু ও অক্সিলারি ভার্বটা আনতে হবে প্রশ্ন করতে। তখন আমাদের কি করতে হবে, সেন্টেন্সের শুরুতে ডু নিয়ে আসতে হবে, তারপরে যে সাবজেক্ট ভার্ব এগুলো যা আছে থাকবে, পরে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আবার এটা নেগেটিভ করার সময় তাই, আই প্লে ফুটবল, এখন কি করতে হবে, এই যে প্লে B1 আছে, এই B1 এর জন্য আমরা কি করব, এই ডু ডামি অক্সিলারি বা ডু ভার্ব বলো এটা আনবো, আনার পরে কি করবো, একটা নট বসিয়ে দিব। এখন এই যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে এই জায়গায় কিন্তু আছে কোন ফর্মটা, B5, অর্থাৎ এস বাই এস যুক্ত ফর্মটাই হচ্ছে B5। এই B5 এর জন্য আমাদের কি করতে হবে, ডামি অক্সিলারির মধ্যে B5 যেটা ওটা আনতে হবে, যে ডাজ যুক্তটা ওটা আমাদের নিয়ে আসতে হবে। প্রথমে আনলাম, তারপরে এই হি দিলাম, তারপরে এই প্লে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে তখন কি হবে, হি প্লেস ফুটবল, এটাকে নেগেটিভ করার সময় এই যে B5 এর পরিবর্তে কি করতে হবে, ডাজ দিতে হবে। আর নিয়ম অনুসারে তো নেগেটিভ করতে হলে এরপরে একটা নট দিতে হয়, দিয়ে দিলাম। এখন হি প্লেড ফুটবল, এটা কি আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে অর্থাৎ B2 যদি থাকে তাহলে ডু, ডাজ, ডিড এর মধ্যে B2 কোনটা, B2 ডিড, এই ডিড কে আমরা নিয়ে আসলাম এবং ইডির জন্য এই জায়গায় কি বসছে, ডিড বসছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মের জন্য ডিড বসছে। পরে আর নতুন করে আর পাস্ট ফর্ম দিতে হবে না, এটা বেস ফর্ম বসবে, অর্থাৎ ডিড হি প্লে ফুটবল। তাহলে হি প্লেড ফুটবল, এটাকে যদি আমরা নেগেটিভ করি, এই প্লেট অর্থাৎ B2 এর জন্য আমরা কি দিয়ে দিব, ডিড দিয়ে দিব এবং নিয়ম অনুসারে আমরা নট দিয়ে দিব, নেগেটিভ হয়ে যাবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন B5 বসে, অর্থাৎ B5 অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। ভার্বের সাথে এস বাই এস যুক্ত বা B5 তখনই হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা এখন মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করব। মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা প্রয়োজন মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে। মডেল অক্সিলারি হলো এমন বিশেষ ধরনের অক্সিলারি ভার্ব যা কাজের সম্ভাবনা, অনুমতি, ইচ্ছা, বাধ্যবাধকতা ইত্যাদি বোঝায়। মডেল অক্সিলারি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড, বেটার, উড রেদার। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে মডেল অক্সিলারির পরে সবসময় B1 বসে। আমরা এই মডেল অক্সিলারি গুলো বাক্যে প্রয়োগ করে দেখি।
আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এই সাবজেক্টের পরে ক্যান বসছে, ক্যানের পরে কি বসছে, B1 ডু অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। সব মডেল অক্সিলিয়ারি পরে, যে কোনো মডেল অক্সিলিয়ারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা শ্যাল দিয়ে একটা বাক্য তৈরি করি, আই শ্যাল বাই আ কার, আমি একটি গাড়ি কিনব। ভবিষ্যতের কথা বোঝানো হয়েছে, আমি একটা গাড়ি কিনব। ইউ শুড ইট হেলদি ফুড, তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এই শুড দ্বারা উচিত বোঝানো হয়েছে। হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। এই জায়গায় হির পর বসানো হয়েছে উইল এবং আইড পরে কিন্তু আমরা শ্যাল বসালাম। ফার্স্ট পারসনে সাবজেক্টের পরে শ্যাল বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর অন্য সব পারসনে সাবজেক্টের পরে উইল বসে। কিন্তু আধুনিক ইংলিশে সব পারসনেই পরে কি বসানো যায়, উইল বসানো যায়। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এই উটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। পারতাম, করতাম, যাইতাম, বাংলা ক্রিয়ার পরে তাম থাকলে কুড ব্যবহার করতে হয়। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার, অর্থাৎ এই অনুমতি চাওয়ার ক্ষেত্রে মে ব্যবহৃত হয়। ইউ হ্যাড বেটার টু সি আ ডক্টর, তোমার ডাক্তার দেখানো উচিত। ইউ নিড টু স্টাডি হার্ডার, তোমাকে বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করব। অবশ্যই বাধ্যবাধকতা বলতে কি বুঝাতে কি মাস্ট ব্যবহৃত হয়। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। পারতাম, খাইতাম, খাইতে পারতাম, যাইতে পারতাম, লিখতে পারতাম, এরকম কোনো কিছু করতে পারতাম যদি বোঝায় তখন কুড ব্যবহৃত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বুঝে গেছেন আসলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্বের বিভিন্ন রূপে কিভাবে বাক্য প্রয়োগ করতে হয়, অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে এবং মডেল অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে, এগুলো কিভাবে বাক্য প্রয়োগ করতে হয় এবং টু বি ভার্ব বাক্যে কিভাবে প্রয়োগ করতে হয়, টু হ্যাভ ভার্ব বাক্যে কিভাবে প্রয়োগ করতে হয় এবং টু ডু ভার্বের প্রয়োজনীয়তা কি এবং টু ডু ভার্ব কেন বাক্যে ব্যবহার করা হয়, এগুলো আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝে গেছেন এবং আপনারা এটাও বুঝে গেছেন যে এই ধরনের ক্লাস আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ধরনের ক্লাস নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আশা রাখি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।